সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওয়ে তোমরা দেখতে পাচ্ছ যারা পশ্চিমবঙ্গ থেকে এবারে বাংলা মিডিয়ামে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের মধ্যে যাদের এডুকেশন সাবজেক্ট আছে অর্থাৎ শিক্ষা বিজ্ঞান, সেই শিক্ষা বিজ্ঞান থেকে ভ্যারাইটি টাইপের আমি বেশ কতগুলো প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো এটা মূলত এই প্রশ্নগুলো সংগ্রহ করা আমার টেস্ট পেপার থেকে, কিন্তু টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো শুধু সংগ্রহ করেছি এটা বলবো না, আরও অন্যান্য সোর্স থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি যেগুলো তোমাদের পরপর শ্রেণী অনুযায়ী ধাপে ধাপে সাজিয়ে বলে দিলে তোমাদের মনে থাকবে বা সুবিধা হবে বলে আমার মনে হয়েছে। আমি মূলত সেই ধরনের প্রশ্নের উত্তর এখানে আলোচনা করেছি। তোমরা যদি একটু মন প্রাণ দিয়ে শোনো তাহলে আমার মনে হয় পরীক্ষার সময় তোমাদের অনেক সহায়তা আসবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি প্রশ্নের দিকে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কমিশন ছাত্রমঙ্গল এর সুপারিশ করে? আচ্ছা, মনে রেখো এটা কিন্তু ছাত্র মঙ্গল না বলে ছাত্র কল্যাণও বলতে পারে, কারণ কোথাও বলা থাকে এটা ছাত্র কল্যাণ, কোথাও বলা থাকে ছাত্র মঙ্গল। যাই হোক, এই প্রশ্নের উত্তর হবে আমাদের রাধাকৃষ্ণন কমিশন, বা যাকে বলা হয় বিশ্ববিদ্যালয় কমিশন। আমি তোমাদেরকে এই শুধুমাত্র উত্তর জানাবার জন্যই এই ভিডিও করিনি। একটু খেয়াল করে দেখো, আমি ব্যাখ্যাগুলো, আনুষঙ্গিক ব্যাখ্যাগুলো অনেকটা করে তোমাদের শুনিয়ে দেব, যাতে করে তোমরা অন্য প্রশ্নের উত্তরটা কি হবে অনেকটা নিজেদের দক্ষতাতে তোমরা বুঝতে পারো, তার সহায়তা করবার চেষ্টা করেছি। পরের প্রশ্ন, তাহলে তোমরা এখানে কতগুলো কথা জানলে, যেটা হচ্ছে যে ছাত্র মঙ্গল শুধু নয়, ছাত্র কল্যাণও হতে পারে প্রশ্নের মধ্যে। আর এই ব্যাপারটাকে যারা করেছিল বা যারা সুপারিশ করেছিল তারা হলো রাধাকৃষ্ণন কমিশন। আর তোমরা মনে রাখবে, রাধাকৃষ্ণন কমিশন মূলত উচ্চশিক্ষার জন্য ব্যবস্থাপনা হয়েছিল বলে ওই জন্য এই শিক্ষা কমিশনটাকে অনেক সময় বা এই শিক্ষা কমিশনের আরেকটা নাম হলো বিশ্ববিদ্যালয় কমিশন। পরের প্রশ্ন, ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিল কারা? ত্রিভাষা সূত্রে সুপারিশ করেছিল কিন্তু কোঠারি কমিশন। কিন্তু এইখানে একটা প্রশ্নটার মধ্যে চাতুর্য রয়েছে, সেটা হচ্ছে এই কোঠারি কমিশন কিন্তু আমাদের প্রাথমিক থেকে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক সমস্ত শিক্ষা ব্যবস্থার উপরেই অনেকটা মতামত প্রকাশ করেছিল বা তাদেরকে গাইডলাইন দিয়েছিল। কিন্তু আমরা এই কথাটা যেন না ভুলি যে এই ত্রিভাষা সূত্র যেটা প্রযুক্ত হয়েছিল সেটা শুধু মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার জন্যই এই সুপারিশটা করা হয়েছিল, এটাকে তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে, ইউজিসির প্রতিষ্ঠাতা কে? ইউজিসি মানে ইউনাইটেড গ্র্যান্ট কমিশন, তোমরা জানো, যাকে কিনা বিশ্ববিদ্যালয় স্তরের পঠন পাঠনের দায়িত্বে রাখা হয় বা সেগুলোকে পরিচালনা করে বা দেখভাল করে বা তার ভালো মন্দকে লক্ষ্য রাখে। সেই সংস্থাটার নাম ইউজিসি। এটা একটা কেন্দ্রীয় সংস্থা, অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে এই সংস্থার প্রভাব। তো সেই সংস্থা কে প্রতিষ্ঠা করে, মানে কোন ব্যক্তি, কোনো কমিশন নয়, এখানে কোন ব্যক্তি, তোমরা ওখানে বলবে আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা। আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা, এটা একটা উক্তি। এই উক্তিটা কে করেছিল? এই উক্তিটা করেছিলেন রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, ড্যাশের আমলে জাতীয় শিক্ষানীতি 1986 গঠিত হয়। অর্থাৎ ড্যাশের আমলে মানে কার আমলে বা কে তখন প্রভাবিত ছিলেন, তার আমলে 1986 জাতীয় শিক্ষানীতি গঠিত হয়েছিল। সেটা হবে রাজীব গান্ধী। উত্তরে হবে রাজীব গান্ধী। তারপরের প্রশ্ন, NEP, তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মানে 2020 সালের মেনে স্নাতক স্তরে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে? 4 বছরের ব্যাচেলর ডিগ্রি, যেটা এখন চলছে আর কি, মানে এখন যেটা কার্যকরী হচ্ছে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ যারা কিনা গ্র্যাজুয়েশন পড়াশোনা করছে আগে 3 বছরের করতো, এখন ওটা 4 বছরের হয়েছে। পরের প্রশ্ন, ভারতের মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কবে? ভারতের মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1982 সালে। তোমরা এর সঙ্গে আরেকটা কথা জেনে রাখো, এটা প্রথম হয়েছিল হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, একটা বাম দিক ডান দিক স্তম্ভ সাজানোর জন্য বলা হয়েছে, সেখানে বাম দিকে রয়েছে ধরো NCERT,
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পুরো নাম। এইটার সাথে ডান দিকের মেলাতে বলা হয়েছে যেখানে, সেইখানে এটার সাথে মিলবে হচ্ছে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা, অর্থাৎ এনসিইআরটি কী কাজ করে? বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে। তারপরে দেয়া ছিল বাম দিকের স্তম্ভে ECCE, মানে সামনে ই, মাঝখানে দুটো সি, শেষে ই। এইটার কি কাজ করে না, কাজ করে হচ্ছে শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন এটার পুরো নাম। তো এরা কি করে না, এরা করে শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি। তারপরে আছে CABE কি কাজ করে না, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এটা একটা, তোমরা সি মানে ওখানে জানবে সেন্ট্রাল, অর্থাৎ এটা একটা জাতীয় প্রতিষ্ঠান। আর ডায়েট যেটা আছে ডায়েট কি করে না, ডায়েট করে প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, অর্থাৎ প্রাথমিক, এটা জেলা স্তরে কাজ করে, ডিস্ট্রিক্টের লেভেলের কাজ করে এরা, মানে শিক্ষা ব্যবস্থাকে দেখভাল করে। অর্থাৎ আমাদের প্রাথমিক স্তরের যে শিক্ষক প্রশিক্ষণ হয় তার কর্মসূচিটা এরা প্রতিপালন করে। এইভাবে ডান দিক এবং বাম দিক সাজানো, তোমরা এটাকে লিখে লিখে সাজিয়ে নিতে পারো। পরের প্রশ্ন, সাচার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষদের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে? সাচার কমিটিটার নামটা মনে রাখবে, সাচার কমিটি। বলবে এখানে পিছিয়ে পড়া মুসলিম জনগণের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, রুশোর মতে শিক্ষণ পদ্ধতির মূল সূত্র হল, অর্থাৎ শিক্ষণ পদ্ধতির মূল সূত্র কি দিয়ে, মানে তিনি কি বলেছেন যে শিক্ষণ পদ্ধতির মূল সূত্র কি হবে? অর্থাৎ রুশো, আমরা জানি ওখানে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ আর ডিউই প্রমুখ শিক্ষাবিদদের আমাদের সিলেবাসের মধ্যে তাঁরা রয়েছেন। তাঁদের যে কৃতকার্যতা, তাঁরা শিক্ষা সম্পর্কে কে কী মন্তব্য করে গেছে, অর্থাৎ শিখন সম্পর্কে কি বলে গেছে, শিক্ষক সম্পর্কে কি বলে গেছে, ইত্যাদি বৃত্তান্ত ওখানে পরপর রয়েছে। আসলে ওখানে এত ব্যক্তিত্বের পরিমাণ এবং তাদের যা জীবনকর্ম, সেগুলোকে সব এইভাবে যদি তোমরা মনে রাখতে চাও পড়ে পড়ে, কিন্তু মনে রাখাটা খুব সমস্যার, এবং এক একটা অন্যের কাছে গিয়ে পৌঁছে যায় বা অন্যের উপরে চাপিয়ে দেওয়া হয়। সেই জন্য একটু সূত্র ধরে পড়তে পারলে তাহলে পরে ভালো হয়। তো তবু আমি এই উত্তরটা বলি, অভিজ্ঞতার মাধ্যমে শেখা, এই কথাটা রুশো আমাদের বলে গেছে। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষাক্ষেত্রের কোন শব্দটি চিহ্নিত অংশে প্রযোজ্য? চিহ্নিত অংশ বলতে এখানে বাম দিকে লেখা থাকবে প্রতিবন্ধী শিক্ষার্থী, ঠিক তার নিচে লেখা থাকবে মহিলা শিক্ষার্থী, আর ডান দিকে লেখা থাকবে তপশিলি জাতি উপজাতি শিক্ষার্থী, আর ডান দিকে তার নিচে লেখা থাকবে অন্যত্র পশ্চাৎপদ শিক্ষার্থী। তো এইগুলো মাঝখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ ওখানে কি বসবে, অর্থাৎ কি ওখানে স্থান পাবে, সেইটা আমাদের প্রশ্ন। আমরা বলবো ওখানে স্থান পাবে সমশিক্ষার সুযোগ, শিক্ষার সমসুযোগ বা সমশিক্ষার সুযোগ। পরের প্রশ্ন, বিবেকানন্দের মতে একজনের শিক্ষকের কি 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 থাকবে প্রশ্ন করা হয়েছিল। আমরা বলবো ওখানে বাক্য কর্মে থাকবে পবিত্রতা। পরের প্রশ্ন, ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন কে? আমরা বলবো ডিউই স্থাপন করেছিলেন। আবার একটা স্তম্ভ ডান দিকে বাম দিকে সাজানোর ব্যাপার আছে, সেখানে হচ্ছে রুশো নাম দেয়া রয়েছে প্রথম বাম দিকে। রুশোর সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে ইমিলি, EMILI। আমরা জানি রুশো শিক্ষা ব্যবস্থার একটা সুন্দর পরিকাঠামোকে প্রদান করার জন্য তিনি এমিলি নামক একটি বালকের উদাহরণ দিয়ে একটি কাহিনী রচনা করে আমাদের কাছে শিক্ষা সম্বন্ধীয় একটা বিষয়বস্তুকে উত্থাপন করেছিলেন। সেই জন্য রুশোর নাম দিয়ে এমিলির সঙ্গে মিলবে, EMILI। আর রবীন্দ্রনাথের নাম দেওয়া রয়েছে তারপরে, সেইখানের সঙ্গে মিলবে বাম দিকের রিলিজিয়ন অফ ম্যান। পরের নাম দেওয়া রয়েছে মহাত্মা গান্ধী, ওনার সঙ্গে মিলবে মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ। আর বাম দিকে আবার একজনের নাম দেওয়া রয়েছে জন ডিউই, ওনার সঙ্গে মিলবে সেটা হচ্ছে যে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এই বিষয়টা মিলবে। পরের প্রশ্ন, বধিরদের শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন।
আচ্ছা, যে প্রশ্নটা এখন বলছিলাম, বধিরদের শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন কে? না, আবিষ্কার করেছিলেন পেরিয়ার। আঙুলের সাহায্যে বধিররা, অর্থাৎ যারা কানে শুনতে পায় না, তারা আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতি তাদেরকে শেখানোর ব্যবস্থা করেছিলেন বা পদ্ধতি আবিষ্কার করেছিলেন পেরিয়ার। আর আমরা একটা বলতে পারি ওষ্ঠপঠন। ওষ্ঠপঠন বলতে মানে যারা ঠোঁট নড়া দেখে পড়া শিখতে পারে, সেই রকম একটা শেখানো হয়েছিল জুয়ান পাবলো বনে। জুয়ান পাবলো বনে। তো যেটা প্রশ্নটা আমি প্রথম বলেছিলাম ভেবে দেখো, তার কিন্তু অপশনে ওই পেরিয়ার ছিল না, ছিল জুয়ান পাবলো বনে, আর অন্যান্য আরও কিছু ছিল যেগুলো হওয়া সম্ভব নয়। তো আমি কিন্তু ওই জন্য ওখানটাকে সংশোধন করে এটা করেছি, এবং ওষ্ঠপাঠনে যে ওই জুয়ান পাবলো বনে বিখ্যাত সেটাকেও তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা সবটাই মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন, অন্ধদের বিন্দুর সংকেত উদ্ভাবন করেন কে? অন্ধদের জন্য, মানে অন্ধরা পড়াশোনা করবে তার জন্য বিন্দু, কিন্তু সেখানেও বলা রয়েছে 9টি বিন্দু। আমি বলবো ওটা 9টি বিন্দু হবে না, ওটা 6টি বিন্দু হবে। তাহলে কে করেছিলেন? না, আমরা জানি লুই ব্রেল করেছিলেন, হাত বুলিয়ে বুলিয়ে যেটা পড়াশোনা করা যায়। তো লুই ব্রেল করেছিলেন, ব্রেল পদ্ধতি বলা হয় এটাকে। তো সেটা 6টা বিন্দুর কথা আমরা দুদিন পর্যন্ত শুনেছি, 9টা বিন্দু শুনিনি। যাই হোক, ওখানে প্রিন্টিংয়ের গণ্ডগোল বা ইত্যাদি কারণে হয়তো বা হয়েছে, বা এমনও জানা নেই, আমার মতো সামান্য মানুষ হয়তো জানি না 9টা বিন্দু কোথাও থাকলেও থাকতে পারে। আমি সেই নিয়ে বিতর্কে যাচ্ছি না। আমি বললাম যেটা আমি জানি, আমি সেইটা ছাত্রছাত্রীদের জানাবার চেষ্টা করছি, তারা পরীক্ষায় আশা করি সহায়তা পাবে। পরের প্রশ্ন, সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ নেয়, অর্থাৎ সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধী অর্থাৎ যারা শুনতে পায় না তাদেরকে শিক্ষার সুযোগ দেয় কোন দেশ? এটার উত্তর হবে ফ্রান্স বলে আমার মনে হয়েছে। পরের প্রশ্ন, রাজু 61 লিখতে গিয়ে ভুল করে 16 লিখে ফেলে। রাজু 61 লিখতে গিয়ে ভুল করে 16, অর্থাৎ তোমরা ভাবো ডিজিটটাকে ঘুরিয়ে লিখেছে, 61 61 না লিখে 16 লিখেছে। রাজু কোন ধরনের শিখন অক্ষমতায় ভুগছে? আমি ওখানে উত্তর তোমাদের বলতে চাই, রাজু ডাইসলেক্সিয়ায় ভুগছে, ডাইসলেক্সিয়া। এবার তোমাদের এই ক্ষেত্রে এই পর্বে আমি তোমাদের এই ডাইসলেক্সিয়া বলতে গিয়ে পুরো বিষয়টাকে আলোচনা করে দিতে চাইছি, তোমরা একবার মন দিয়ে শোনো। এই ডিসলেক্সিয়া হলো ভাষা ও শব্দ প্রক্রিয়াকরণের সমস্যা। অনেকে আছে ভাষাকে গুছিয়ে লিখতে বা বলতে পারে না, আগেরটা পরে পরেরটা আগে, কিংবা দু একটা শব্দ বাদ দিয়ে দেয়। তাদের যে রোগটা সেটাকে বলা হয়, তার নাম দেওয়া হয়েছে ডিসলেক্সিয়া। যারা ডিসক্যালকুলিয়া অর্থাৎ গণিত সংক্রান্ত ভুল করে, যারা আর ডিসগ্রাফিয়া যেটাকে বলা হয় সেটা লেখার সমস্যা, অর্থাৎ তারা বলতে পারে বা পড়তে পারে কিন্তু লিখতে গেলে তাদের সমস্যা হয়, তাদেরকে বলা হয় ডিসগ্রাফিয়া। আর অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, মস্তিষ্ক শব্দ বিশ্লেষণ করতে গিয়ে যখন সমস্যায় পড়ে তখন তাকে বলা হয় অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, অর্থাৎ মস্তিষ্ক শব্দ বিশ্লেষণ করতে গিয়ে সমস্যায় পড়ে বলতে কোনো শব্দ তাকে যখন বলা হয়, তাকে শেখানো হয়, সেটাকে সে ঠিক করে বিশ্লেষিত করতে পারে না, বলতে পারে না ইত্যাদি। আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? এই প্রসঙ্গে আর একটা কথা তোমাদের জানিয়ে যায়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, আসলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যে শিক্ষা সর্বস্তরের শিক্ষার্থীকে এক ছাতার তলায় বসিয়ে বা একটি নির্দিষ্ট স্থানে নিমজ্জিত করে বা অবস্থিত করিয়ে শিক্ষাদান করে। আমাদের সমাজ থেকে চ্যুত হয়ে যায়, আমাদের শিক্ষালয় থেকে চ্যুত হয়ে যায়, পরিবার থেকে চ্যুত হয়ে যায় অনেক সময় অনেক ছাত্রছাত্রী। যারা চ্যুত হয়ে গেছে বা যারা পড়াশোনার কোনো সুযোগ পাচ্ছে না, তাদেরকে নিয়ে এসে যারা সুযোগ পেয়েছে বা যারা ভালো পড়াশোনা করে, কিংবা যারা সুযোগ পাচ্ছে না আবার তাদের অসুবিধা রয়েছে কিছু, এই সমস্ত ছাত্রছাত্রীকে একত্রিত করে এক জায়গায় বসিয়ে যদি শিক্ষা দান করা যায়, তাহলে পরে তাদের প্রত্যেকের জন্য
একটা বিরাট উপকারিতার দিক উদ্ঘাটিত হবে বলে আমাদের গবেষকরা বা আমাদের পণ্ডিত মহল দেখেছেন বা রিসার্চ করে মিলিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। তাকে বলা হয় অন্তর্ভুক্তি শিক্ষা, অর্থাৎ সমাজ থেকে বা শিক্ষালয় থেকে বা শিক্ষার পরিস্থিতি থেকে যে বহির্ভূত হয়ে গেছে তাকে পুনরায় সেখানে ফিরিয়ে নিয়ে এসে সকলকে একত্রিত করে, আবার বলি, যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা পঠন পাঠনে কোনো সমস্যা নেই তাদেরকে নিয়ে, এবং ওই যারা পিছিয়ে পড়েছে বা যারা হারিয়ে গেছে বা সমাজ থেকে চ্যুত হয়েছে বা শিক্ষালয় থেকে একদিন বিতাড়িত হয়েছে তাদেরকে নিয়ে এসে যখন সকলকে একত্রিতভাবে শিক্ষাদান করা হয় তখন প্রত্যেকের জন্য ভালো হয়, মঙ্গল হয়, উন্নতি হয়। তার ব্যাখ্যা কী আছে, কেন উন্নতি হয় সেটা আমি পরে অন্য সময় আলোচনা করব। এইটাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো আজকে আমার যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও সফল করে তুলতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? আমরা বলবো এখানে শিক্ষকদের ভূমিকা, শিক্ষক শিক্ষিকা এবং তার সহপাঠীদের ভূমিকা সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে কীরকম? না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে বিচ্ছিন্ন, না মান নির্ভর, না নিরবচ্ছিন্ন, না সাময়িক? আমার মনে হয় এখানে সাময়িকটা হওয়াই ভালো, কারণ যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা পরীক্ষা দেওয়ার জন্য খুব বেশি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে না, সেখানে সাময়িক পরীক্ষা টরীক্ষা নেওয়া হয়। তারপরে বলা হচ্ছে ইউনেস্কো শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে, সেই সংস্থাটার নাম কি? আমরা বলবো ওখানে ইউএনও, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, শিক্ষার প্রথম স্তম্ভ হলো, অর্থাৎ ডেলর্স কমিশন শিক্ষার যে 4টি স্তম্ভের কথা বলেছে সেখানে প্রথম স্তম্ভ কোনটা? তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আমি সবকটাই বলে যাব, তোমরা একটু মনে রাখবার চেষ্টা করবে, এখান থেকে একটা প্রশ্ন হতেই পারে। প্রথম স্তম্ভ হচ্ছে জ্ঞান অর্জন করার জন্য শিক্ষা, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে কর্ম সম্পাদনের জন্য শিক্ষা, তৃতীয় হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা, আর চতুর্থ হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা। এই 4টে স্তম্ভ সিরিয়ালি মনে রাখবে তোমরা, তাহলে পরে যেমনভাবেই বলুক না কেন তোমাদের অসুবিধা হবে না। কোন কমিশন? ডেলর্স কমিশন এই স্তম্ভগুলোর কথা বলেছিলেন। পরের প্রশ্ন, CWSN এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে চাইল্ড উইথ স্পেশাল নিড, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে বা যাদের অনেক সমস্যা রয়েছে তাদের কথা বলা হচ্ছে। তাহলে এর পুরো নাম হচ্ছে চাইল্ড উইথ স্পেশাল নিড। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা করে কারা বা কে? আমরা বলবো কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তাহলে কি হলো? জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। পরের প্রশ্ন, আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয় কোথায়? আমরা উত্তরে বলব বরোদাতে করা হয়েছিল। পরের প্রশ্ন, ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির দূর করে সক্ষমতাকে জাগিয়ে তোলে। ইতিবাচক মনোভাব মানে হ্যাঁ মূলক, যেখানে আমরা সদর্থক মনোভাব পোষণ করি তাকে বলে ইতিবাচক, আর যেখানে না মূলক বলি সেখানে বলা হয় নেতিবাচক। তো ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির কি দূর করে? আমরা বলবো দুর্বলতা দূর করে, অর্থাৎ যে জায়গায় আমাদের মনের বলটাকে চূড়ান্ত করতে পারি আমরা সেই জায়গায় অনেক কঠিন পথ অতিক্রম করে সহজে এগিয়ে যেতে পারি। পরের প্রশ্ন, রিয়া 5 বছর ধরে কঠোর পরিশ্রমের পর চাকরি পেল, এখন তার মধ্যে কি ধরনের অনুভূতির সঞ্চার হবে? তাহলে একটি মেয়ে 5 বছর ধরে পরিশ্রম করেছে, করে সে কিন্তু একটা চাকরি পেয়েছে এবং জয়যুক্ত হয়েছে। এখন তার মনে কি ধরনের ভাবনা এসে হাজির হবে বা কী ধরনের অনুভূতি হবে? আমরা বলবো মূল্যবোধের অনুভূতি। মূল্যবোধ কাকে বলে? যখন আমরা কঠিন পরিশ্রম করে প্রচেষ্টা দিয়ে সৎ পথে কোনো কিছু ফিরে পাই, কোনো কিছু লাভ করি, তখন আমরা মূল্যবোধ বলি সেটাকে। অর্থাৎ আমরা সঠিক পরিশ্রমের সঠিক ফলটাকে চিনতে পারি এবং সঠিকত্বের পথে হাঁটতে পারি, সেজন্য সেটাকে মূল্যবোধ বলা হয় বা মূল্যবোধের শিক্ষা বলা হয়। তো রিয়ার কাছে এখন অনুভূতিটা কী হবে? না মূল্যবোধের শিক্ষা জাগরিত হবে। এই ছিল আজকের এডুকেশনে আমার এই ভিডিওর প্রশ্ন উত্তর। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করো। আবার পুনরায় দ্বিতীয় এপিসোড আমাদের এডুকেশন সাবজেক্টের আসবে। শুধু এডুকেশন নয়, আর্টসের অন্যান্য সাবজেক্টেরও প্রশ্ন উত্তর আমি এরকম পরপর আলোচনা করব। আমার মনে হয় তোমরা একটু ফাঁকা টাইমে যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের মাথার মধ্যে অনেক কিছুই প্রবেশ করে যাবে, যা পরীক্ষার হলে তোমাদের সাহায্য আসতে পারবে। এই বলে এই ভিডিও শেষ করলাম।